মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সামাজিক উপন্যাস পল্লী সমাজ। এই উপন্যাসের তৃতীয় পর্ব। বাহিরে এইমাত্র শ্রাদ্ধ শেষ হইয়া গিয়াছে। আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত দিগের সহিত পরিচিত হইবার চেষ্টা করিতেছে। বাড়ির ভিতরে আহারের জন্য পাতা পাতিবার আয়োজন হইতেছে। এমন সময় একটা গোলমাল হাঁকাহাঁকি শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল। সঙ্গে সঙ্গে অনেকেই আসিল। ভিতরে রন্ধনশালার কপাটের একপাশে একটা 25-26 বছরের বিধবা মেয়ে জড়সড় হইয়া পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে এবং আরেকটি প্রৌঢ়া রমণী তাহাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্তবর্ণ করিয়া চিৎকারে অগ্নিফুলিঙ্গ বাহির করিতেছে। বিবাদ বাঁধিয়াছে পরাণ হালদারের সহিত। রমেশকে দেখিবা মাত্র প্রৌঢ়া চেঁচাইয়া প্রশ্ন করিল, হ্যাঁ বাবা, তুমি গাঁয়ের একজন জমিদার, বলি যত দোষ কি এই খেন্তি মামনির মেয়ের? মাথার ওপর আমার কেউ নেই বলে কি যতবার খুশি শাস্তি দেবে? গোবিন্দকে দেখাইয়া কইল, ওই ওই উনি মুখুজ্জে বাড়ির গাছ প্রতিষ্ঠার সময়ে জরিমানা বলে স্কুলের নামে 10 টাকা আমার কাছ থেকে আদায় করেনি কি? গায়ের 16 আনা শেতলা পুজোর জন্য 2 জোড়া পাঁটার দাম ধরে নেয়নি? তবে তবে কতবার ওই এক কথা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চান শুনি? রমেশ ব্যাপারটা কি কিছুতেই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিয়া উঠিয়া দাঁড়াইল। একবার রমেশের দিকে একবার প্রৌঢ়ার দিকে চাইয়া গম্ভীর গলায় কহিলেন, যদি আমার নামটাই করলে ক্ষান্ত মাসি, তবে সত্যি কথা বলি বাছা, খাতিরের কথা কইবার লোক এই গোবিন্দ গাঙ্গুলি নয়, সে দেশ শুদ্ধ লোক জানে। তোমার মেয়ের প্রায়শ্চিত্ত হয়েছে, সামাজিক জরিমানা আমরা করেছি, সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাটি দিতে তো আমরা হুকুম দিইনি। মরলে ওকে পোড়াতে আমরা কাঁট দেব, কিন্তু ক্ষান্তমণি চিৎকার করিয়া উঠিল, মরলে তোমার নিজের মেয়েকে কাঁধে নিয়ে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি, হ্যাঁ গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কি কথা কও না? তোমার ছোট ভাজ যে ওই 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 ভাড়ার ঘরে বসে পান সাচ্ছে, সে তো আর বছর মাস 1.5 ধরে কোন কাশি বাসি করে অমর হল্লে রোগা সলতেটির মতো হয়ে ফিরে এসেছিল শুনি। সে বড় লোকের বড় বউ বুঝি? বেশি ঘাঁটিও না বাপু, আমি সব জারি জুড়ি ভেঙে দিতে পারি। আমরাও ছেলে মেয়ে পেটে ধরিছি, আমরাও চিনতে পারি, আমাদের চোখে ধুলে দেওয়া যায় না। গোবিন্দ খ্যাপার মতো ঝাঁপাইয়া পড়িল, তবে রে হারামজাদি মাগি। কিন্তু হারামজাদি মাগি একটুও ভয় পাইল না, বরং 1 পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরিয়া কহিল, মারবি নাকি রে, মারবি নাকি? খেন্তি মামনিকে ঘাঁটালে ঠগ বাঁচতে গাউজার হয়ে যাবে, তা বলে দিচ্ছি। আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি, দোরগোড়ায় আসতে না আসতে হালদার ঠাকুরপো যে খামোকা অপমান করে বসলো। বলি, তার বেয়ানের তাঁতি অপবাদ ছিল নাকি? হ্যাঁ, আমি তো আর আজকের নই গো, বলি আরো বলবো না এতেই হবে? রমেশ কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ভৈরব আচার্য ব্যস্ত হইয়া ক্ষান্তর হাত প্রায় ধরিয়া ফেলিয়া সানুনয় কহিল, এতেই হবে মাসি, আর কাজ নেই। নে সুকুমারী, ওর মা, চল বাছা, আমার সঙ্গে ও ঘরে গিয়ে বসবি চল। পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বলিল,
এই বেশ্যামাগীদের বাড়ি থেকে একেবারে তাড়িয়ে না দিলে এখানে আমি জলগ্রহণ করব না, তা বলে দিচ্ছি। গোবিন্দ, কালীচরণ, তোমাদের মামাকে চাও তো উঠে এসো বলছি। বেনি ঘোষাল যে তখন বলেছিল, মামা যেও না ওখানে। এমন সব খান কি নটির কাণ্ড কারখানা জানলে কি যার জন্ম খোয়াতে এ বাড়ি চৌকাট মারাই। কালী, উঠে এসো। মাতুলের পুনঃ পুনঃ আহ্বানেও কিন্তু কালীচরণ ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। সে পাটের ব্যবসা করে। বছর চারেক পূর্বে কলিকাতাবাসী তাহার এক গণ্যমান্য খরিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভগ্নীকে লইয়া প্রস্থান করিয়াছিল। ঘটনাটা গোপন ছিল না। হঠাৎ শ্বশুরবাড়ি যাওয়া এবং তথা হইতে তীর্থযাত্রা ইত্যাদি প্রসঙ্গে কিছুদিন চাপা ছিল মাত্র। পাছে এই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সম্মুখে আবার উঠিয়া পড়ে, এই ভয়ে কালী মুখ তুলিতে পারিল না। কিন্তু গোবিন্দের গায়ের জ্বালা আদেও কমে নাই। সে আবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল, যে যাই বলুক না কেন, এই অঞ্চলের সমাজপতি হলেন বেনি ঘোষাল, পরাণ হালদার আর যদু মুখুজ্জের কন্যা। তাদের আমরা তো কেউ ফেলতে পারবো না। রমেশ বাবাজি, সমাজের অমতে এই দুটো মাগিকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছেন তার জবাব না দিলে আমরা এখানে জলটুকু পর্যন্ত মুখে দিতে পারবো না। দেখিতে দেখিতে ৫, ৭, ১০ জন চাদর কাঁধে ফেলিয়া একে একে উঠিয়া দাঁড়াইল। ইহারা পাড়া গাঁয়ের লোক। সামাজিক ব্যাপারে কোথায় কোন চাল সর্বাপেক্ষা লাভজনক ইহা তাহাদের অবদিত নহে। নিমন্ত্রিত ব্রাহ্মণ সজ্জনেরা যাহারা যা খুশি বলিতে লাগিল। ভৈরব এবং দীনু ভট্টাচ কাঁদো কাঁদো হইয়া বারবার ক্ষান্ত মাসি ও তাহার মেয়ের, একবার গাঙ্গুলির, একবার হালদার মশায়ের হাতে পায়ে ধরিবার উপক্রম করিতে লাগিল। চারিদিক হইতে সমস্ত অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম যেন লণ্ডভণ্ড হইবার সূচনা প্রকাশ করিল। কিন্তু রমেশ একটি কথাও কইতে পারিল না। একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর, তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সে পাংশুমুখে কেমন যেন একরকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রমেশ, অকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল। তিনি ভাঁড়ার হইতে বাহির হইয়া কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মাথার উপর আঁচল ছিল, কিন্তু মুখখানি অনাবৃত। রমেশ দেখিল জ্যাঠাইমা আপনিই কখন আসিয়াছেন, তাহাকে ত্যাগ করেন নাই। বাইরের লোক দেখিল ইনি বিশ্বেশ্বরী, ইনি ঘোষাল বাড়ির গিন্নিমা। পল্লীগ্রামে শহরের কড়া পর্দা নাই। তদ্রাচ বিশ্বেশ্বরী বড় বাড়ির বধূ বলিয়াই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, যথেষ্ট বয়প্রাপ্তি সত্ত্বেও সাধারণত কাহার সাক্ষাতে বাহির হইতেন না। সুতরাং সকলেই বড় বিস্মিত হইলেন। যাহারা শুধু শুনিয়াছিল কিন্তু ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই, তাহারা তাহার আশ্চর্য চোখ দুটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল। বোধ করি তিনি হঠাৎ ক্রোধবশেই বাহির হইয়া পড়িয়াছিলেন। সকলের মুখ তুলিবা মাত্রই তিনি তৎক্ষণাৎ থামের পার্শ্বে সরিয়া গেলেন। সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের বিহ্বলতা ঘুচিয়া গেল। সে সম্মুখে অগ্রসর হইয়া আসিল। জ্যাঠাইমা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চকণ্ঠে বলিলেন, গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দে রমেশ, আর হালদার মশাইকে আমার নাম করে বল যে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি। সুকুমারীকে অপমান করবার তাঁর কোনো প্রয়োজন ছিল না। আমার কাজকর্মের বাড়িতে হাঁকাহাঁকি গালিগালাজ করতে আমি নিষেধ করছি। যার অসুবিধা হবে তিনি আর কোথাও গিয়ে বসুন। বড়গিন্নির কড়া হুকুম সকলে নিজের কানে শুনতে পাইল। রমেশের মুখ ফুটিয়া বলিতে হইল না, কারণ সে পারিত না। ইহার ফল কি হইল
তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না। জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনো মতে চোখের জল চাপিয়া দ্রুতপদে একটা ঘরে গিয়া ঢুকিল। তৎক্ষণাৎ তাহার দুই চোখ ছাপাইয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আর সারাদিন সে নিজের কাছে ব্যস্ত ছিল। কে আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই। কিন্তু আর চেয়ে আসুক, জ্যাঠাইমা যে আসতে পারেন ইহা তাহার সুদূর কল্পনার অতীত ছিল। যাহারা উঠিয়া দাঁড়াইয়াছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল। শুধু গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কে একজন তাহাদিগকে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভেতর হইতে অস্ফুটে কহিল, বসে পারো খুড়ো, বসে পারো, 16খানা লুচি, 4 জোড়া সন্দেশ, কে কোথায় খাইয়ে দাইয়ে সঙ্গে দেয় বাবা। পরাণ হালদার ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু আশ্চর্য, গোবিন্দ গাঙ্গুলি সত্যি বসিয়া পড়িল। তবে মুখখানা যে বরাবর ভারী করিয়া রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্ববধানে ছুতো করিয়া সকলের সঙ্গে পংক্তি ভোজনে উপবেশন করিল না। যাহারা তাহার এই ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ সহজে কাউকে নিষ্কৃতি দিবে না। ততঃপর আর কোনো গোলযোগ ঘটিল না। ব্রাহ্মণেরা যাহা ভোজন করিলেন তাহা চোখে না দেখিলে প্রত্যয় করা শক্ত, এবং প্রত্যেকেই খুঁদি, পটল, ন্যাড়া, বুড়ি প্রভৃতি বাটির অনুপস্থিতি বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাও যৎকিঞ্চিৎ নহে। সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়া গিয়াছে। রমেশ সদর দরজার বাইরে একটা পেয়ারা গাছের তলায় অন্যমনস্কের মতো দাঁড়াইয়াছিল। মনটা তাহার ভালো ছিল না। দেখিল দীনু ভট্টাচার্য ছেলেদের লইয়া লুচি মন্ডার গুরুভারে ঝুঁকিয়া পড়িয়া একরূপ অলক্ষ্যে বাহির হইয়া যাইতেছে। সর্বপ্রথমে খেদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়া শুষ্ক কণ্ঠে কহিল, বাবা, বাবু দাঁড়িয়ে। সবাই যেন একটু জড়সড় হইয়া পড়িল। ছোট মেয়েটির এই একটি কথা হইতেই রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল। পলাইবার পথ থাকিলে সে নিজেই পলাইত, কিন্তু সে উপায় ছিল না বলিয়া আগাইয়া আসিয়া সহাস্যে কহিল, খেদি, এসব কার জন্যে নিয়ে যাচ্ছিস রে? তাহাদের ছোট বড় পুঁটুলিগুলির ঠিক সদুত্তর খেদি দিতে পারিবে না আশঙ্কা করিয়া দীনু নিজেই একটুখানি শুষ্কভাবে হাসিয়া বলিল, পাড়ার ছোট লোকদের ছেলেপিলেরা আছে তো বাবা, এঁটো কাটাগুলো নিয়ে গেলে তাদের 2খানা 4খানা দিতে পারবো। সে যাই হোক বাবা, কেন যে দেশ শুদ্ধ লোক ওকে গিন্নিমা বলে ডাকে তা আজ বুঝলুম। রমেশ তাহার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিয়া হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি তো এদের সমস্তই জানেন, এ গায়ে এত রেশারেশি কেন বলতে পারেন? দীনু মুখে একটিও আওয়াজ করিয়া বার 2 ঘাড় নাড়িয়া বলিল, হায় রে বাবাজি, আমাদের কুঁয়াপুর তো পদে আছে। যে কাণ্ড এ কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখে এলুম, 20 ঘর বামুন কায়েতের বাস নেই। গাঁয়ের মধ্যে কিন্তু 4টে দল। হরনাথ বিশ্বাস 2টো বিলিতি আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেল দিয়ে তবে ছাড়ল। সমস্ত গ্রামেই বাবা এই রকম। তাছাড়া মামলায় একেবারে শতচ্ছিন্ন। খেদি, হরিধনের হাতটা একবার বদলে দে মা। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার আর কি করে হবে বাবা, এ যে ঘোর কলি। ভট্টাচার্য
একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষে শিক্ষে করতে অনেক জায়গাতেই তো যাই, অনেকে অনুগ্রহ করেন। আমি বেশ দেখেছি তোমাদের ছেলে ছোকরাদের দয়া ধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আর একজনের গলায় পা দিয়ে জিভ বার না করে আর ছেড়ে দেয় না। বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জিভ বাহির করিয়া দেখাইল, তাহাতে রমেশ হাসিয়া ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা। আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু তুমি যে অন্ধকারে অনেক দূর এগিয়ে এলে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পাড়া গাঁ মাত্রই এরকম। এই গোবিন্দ গাঙ্গুলি এ বেটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। খেন্তি বামনি তো আর মিথ্যে বলেনি, কিন্তু সবাই ওকে ভয় করে। জাল করতে, মিথ্যে সাক্ষী, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর ঝুড়ি নেই। বেণীবাবুর হাত ধরা, কাজেই কেউ একটি কথা কইতে সাহস করে না, বরঞ্চ ওই 5 জনের চাঁদ মেরে বেড়ায়। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তাহার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল। দিনু নিজেই বলিতে লাগিল, এই আমার কথা তুমি দেখে নিও বাবা, খেন্তি মামনি সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার দুটো ভীমরুলের চাকে খোঁচা দেওয়া কি সহজ কথা? কিন্তু যাই বলো বাবা, মাগির সাহস আছে, আর সাহস থাকবেই না বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলে সব কথা টের পায়। ওকে ঘাঁটালে কেলেঙ্কারির সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কোন ঘরে নেই বাবা? বেণীবাবুও। রমেশ সভয়ে বাধা দিয়া বলিল, থাক থাক, বর্দার কথার আর কাজ নেই। দিনু অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারো কথায় আমার কাজ নেই। কেউ যদি বেণীবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনার বাড়ি কি আরও দূরে? না বাবা, বেশি দূরে নয়, ওই বাঁধের পাশেই আমার কুঁড়ে। কোনোদিন যদি। আসবো বই কি, নিশ্চয়ই আসব বলিয়া রমেশ ফিরিতে উদ্ধত হইয়া কহিল, আবার কাল সকালেই তো দেখা হবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন বলিয়া রমেশ ফিরিয়া গেল। দীর্ঘজীবী হও, বাপের মতো হও বলিয়া দীনু ভট্টাচার্য অন্তরের ভিতর হইতে আশীর্বাদ বচন করিয়া ছেলেপুলে লইয়া চলিয়া গেল। এ পাড়ায় একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের এক ধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মধুপাল মহা সমাদর করিয়া ছোটবাবুকে বারান্দার উপর মোড়া পাতিয়া বসাইয়া এবং ছোটবাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল। যে ধারে সে উপযাজক হইয়া ঘর বহিয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই, কখনো শোনেও নাই। কথায় কথায় অনেক কথা হইল। মধু কহিল,
দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা, 4 আনা, 1 টাকা 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসের আদায় হবার জো নেই। এ কি মারুজ্জে মশাই যে, কবে এলেন? প্রাতঃপেন্নাম হই। বাণুজ্যে মশাইয়ের বাঁ হাতে একটা গাড়ু, পায়ের নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পৈতা জড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কাল রাত্রিরে এলুম, তামাক খা দেখি মধু। বলিয়া গাড়ু রাখিয়া হাতে চিংড়ি মেলিয়া ধরিয়া বলিলেন, সৈরুবি জেলিনির আক্কেলটা দেখলি মধু? খপ করে হাতটা আমার ধরে ফেললে। কালে কালে কি হলো বল দেখি রে? এই কি 1 পয়সা চিংড়ি! বামুনকে ঠকিয়ে ককাল খাবি, মাগি উচ্চন্নে যেতে হবে না? মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, হাত ধরে ফেললে আপনার? ক্রুদ্ধ বাণুজ্যে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন, 2.5 পয়সা শুধু বাকি, তাই বলে খামোকা হাট শুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার? কি না দেখলে বল? ছি 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 ছি। মাঠ থেকে বসে এসে গাড়ুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাটটা একবার ঘুরে যাই। মাগি 1 চুবড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বলে কি না, কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলো দিতে পারিস? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে। তো সেই 2.5টা আর আজকের একটা, এই 3.5 পয়সা নিয়ে আমি গাঁ ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সায় দিয়া কহিল, তাও কি হয়? তবে তবে তাই বল না। গাঁয়ে কি শাসন আছে? নইলে ষষ্ঠে জেলের ধোপা নাপতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাহিয়া প্রশ্ন করিলেন, এই বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আমাদের ছোটবাবু ছেলে যে, সেদিনের 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বয়ে দিতে এসেছেন। বাণুজ্যে মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, রমেশ বাবাজি, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, এসে শুনলুম একটা কাজের মতো কাজ করেছো বটে। এমন খাওয়া দাওয়া এই অঞ্চলে কখনো হয়নি। কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পেলুম না। 5 শালার ধাপ পায়ে পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাঁড়ির হাল হলো। আরে ছি, সেখানে মানুষ থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল। কিন্তু দোকান শুদ্ধ সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বাণুজ্যের হাতে হুকাটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে একটা চাকরি বাকরি হয়েছে তো? হবে না? এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার? হলে হবে কি, সেখানে কে থাকতে পারে বল? যেমনি ধোঁয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ঘরে ফিরতে পারিস তো জানবি তোর বাপের পুণ্যি। মধু কখনো কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরে একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাণুজ্যে ঈষৎ হাসিয়া কহিলেন, তোর রমেশবাবুকে জিজ্ঞেস কর না, সত্যি কি মিথ্যে। না মধু, খেতে না পাই, বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু বিদেশে যাবার নাম যেন কেউ আমার কাছে আর না করে। বললে বিশ্বাস করবি নে, সেখানে সুজনি, কলমি, শাক, চালতা, আমড়া, থোড়, মোচা পর্যন্ত কিনে খেতে হয়। পারবি খেতে?
এই একটা মাস না খেয়ে খেয়ে যেন রোগা ইঁদুর হয়ে গেছি। দিনরাত্রি পেটে ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণ আই ঢাই করে। পালিয়ে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি। না বাবা, নিজের গায়ে বসে জোটে একবেলা এক সন্ধ্যা খাবো, না জোটে ছেলে মেয়ের হাত ধরে ভিক্ষে করব। বামুনের ছেলে, তাতে কিছু আর লজ্জার কথা নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে কেউ যেন না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে যখন সভয়ে নির্বাক হইয়া গিয়াছে, তখন বাড়ুজ্যে উঠিয়া আসিয়া মধুর তেলের ভাঁড়ের ভিতরে উড়খি ডুবাইয়া এক ছটাক তেল বাঁ হাতে তেলই লইয়া অর্ধেকটা দুই কানে ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন, বেলা হয়ে গেল, অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই। 1 পয়সা নুন দে দেখি মধু, পয়সাটা বিকালবেলায় দিয়ে যাব। আবার বিকেলবেলা বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে তাহার দোকানে উঠিল। বাড়ুজ্যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময় বিরক্তির স্বরে কহিয়া উঠিল, তোরা তোরা সব হলি কি মধু? এ যে গালে চড় মেরে পয়সা নিস দেখি। বলিয়া আগাইয়া আসিয়া নিজেই এক খামচা নুন তুলিয়া ঠোঙায় দিয়া সেটা টানিয়া লইলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাইয়া মৃদু হাসিয়া বলিলেন, ওই তো একই পথ, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কইল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার পয়সা 5 আনা কি অমনি? বাড়ুজ্যে রাগিয়া উঠিল, হ্যাঁ রে মধু, দুবেলা চোকাচুকি হবে, তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই? 5 বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে 5-5টা টাকা আমার গলে গেল, আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো? কারো সর্বনাশ, কারো পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যাপারটা একবার দেখলে। মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুটে বলিতে গেল, অনেক দিনের হলেই বা অনেক দিনের, এমন করে সবাই মিলে পেছনে লাগলে তো আর গায়ে বাস করা যায় না। বলিয়া বাড়ুজ্যে একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব্যস্তে হাতের হুঁকোটা একপাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। উঠিয়া কহিল, আমি বনমালী পাড়ুই, আপনাদের স্কুলের হেডমাস্টার। 2 দিন এসে সাক্ষাৎ পাইনি, তাই বলি। রমেশ সমাদর করিয়া পাড়ুই মহাশয়কে চেয়ারে বসাইতে গেল, কিন্তু সে সম্ভ্রমে দাঁড়াইয়া রহিল। কহিল, আগে আমি যে আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রাচীন এবং তাহার যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই অতি বিনীত কুণ্ঠিত ব্যবহার রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণের স্বীকৃত হইল না। খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল, এদিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুখুজ্জে ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেউ কেউ আসে। যৎকিঞ্চিত গভর্নমেন্ট সাহায্য আছে, তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল তাহার স্মরণ হইল। পাড়ুই মহাশয় জানাইলেন যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতরে আর কেউ বসিতে পারিবে না। কিন্তু সে না হয় পরে চিন্তা করলে চলবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে 3 মাস হইতে শিক্ষকেরা কেহ মাইনে পায় নাই। সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেহ পারিতেছে না। স্কুলের কথায়
রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটা একটা করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড় ভাঙা খাটুনির ফলে গড়ে 2 জন করিয়া ছাত্র প্রতি বৎসর মাইনর পরীক্ষায় পাশ করিয়াছে। তাহাদের নামধাম বিবরণ পাড়ুই মশাই মুখস্থের মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিচের 2 জন শিক্ষকের কোনো মতে ও গভর্নমেন্টের সাহায্যে আর একজনের সংকুলান হয়। শুধু একজনের মাহিনাটাই গ্রামের ভিতরে এবং বাহিরে চাঁদা করিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাধিবার ভারও মাস্টারদের উপরেই। তাহারা গত 3-4 মাস কাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাটিতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়া 7 টাকা 4 আনার বেশি আদায় করতে পারে নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া গেল। 5-6টা গ্রামের মধ্যে এই একটা বিদ্যালয় এবং এই 5-6টা গ্রামময় 3 মাস কাল ক্রমাগত ঘুরিয়া মাত্র 7 টাকা 4 আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাইনা কত? মাস্টার কহিল, রসিদ দিতে হয় 26 টাকার, পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না। তাহার মুখ পানে চাহিয়া রহিল। মাস্টার তাহা বুঝাইয়া বলিল, আগে গভর্নমেন্টের হুকুম কিনা, তাই 26 টাকার রসিদ লিখে দিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে, আপনি কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, আমি মিথ্যে বলছি নে। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশবাবু, বেণীবাবু এই কয়টি টাকাও দিতে নারাজ। তিনি কর্তা বুঝি? মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তাহার না বলিলেই নয়। তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না। যদু মুখুজ্জে মহাশয়ের কন্যা সতীলক্ষ্মী তিনি, তার দয়া না থাকিলে স্কুল অনেক দিনে উঠিয়া যাইত। এ বৎসরেই নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন, তাহার কারণ কেউই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটা প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তার একটি ভাইও এই স্কুলে পড়ে না? মাস্টার কহিল, যতীন তো পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানে যাব। যে আগে বলিয়া হেডমাস্টার আর একবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় হইল। বিশ্বেশ্বরীর সেদিনের কথাটা সেই দিনই 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেণী লোকটা নিজে কারো মুখের উপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল। এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উদ্গীরণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরীর রক্ত মাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মীস্তূপে পরিণত হইয়া গেল না। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংগঠিত হইয়াছিল সে কথা তাহার অগোচরে ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও ওই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্রে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহা রমেশের কর্ণগোচর হয়।
এই নিদারুণ লজ্জার ভয়েই সমস্ত সময় তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন। তবে পাড়াগাঁয়ে কিছুই তো চাপা থাকিবার জো নাই। রমেশ শুনিতে পাইল জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতর উৎকণ্ঠা ছিল, এবং এ লইয়া মাতা পুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল। কিন্তু বেনি যে বাইরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়াই মনে হইল, এবং পরমুহূর্তেই তাহার ক্রোধের বহ্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া চলিয়া উঠিল। ভাবিল ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগাল করিয়া আসে। কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করা সম্বন্ধে কোনরূপ বাজ বিচার করিবার আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণে মনে হইল তা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে সব শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল। চতুর্দিকে পরিপূর্ণ মূঢ়তা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামই আঁধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, তখন এই মুখুজ্জে বাটির মানে চাহিয়া একটুখানি আলোর আভাস, তাহা যত তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি ও বঞ্জিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে তাহাতে তাহার বিন্দুমাত্র সংশয় রহিল না। কিন্তু এই দুইটি স্ত্রীলোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবেই তাহাই কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময় একটা কাণ্ড ঘটিল। মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখনো পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করিণীটিও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি। একসময় ইহা বেশ বড়ই ছিল, ক্রমশ সংস্কারের অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল। ভালো মাছ ইহাতে ছাড়া হইত না। কই, মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায় তাহাই কিছু ছিল। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। বাহিরে চণ্ডীমণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিলেন। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকারমশাই, সরকারমশাই লোক পাঠাননি? ঘর থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুঁজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেনিবাবু চাকর দাঁড়িয়ে আছে। মুখুজ্জেদের খোরটা দাঁড়ানো আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক, শিগগিরই পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু মাছ মাংস খান না। ভৈরব কইল, নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ নেওয়া তো চাই। গোপাল বলিল, আমরা পাঁচজন তো তাই জানি। বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু রমেশবাবু একটু আলাদা ধরনের। বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ আচার্যি মশাই। সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা দুজনে ঘরে ভাগ করে নিয়ে নিলেন। আমাদের কাঠের একটাও কুচি দিল না। আমি ছুটে গিয়ে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার একটু মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন। জিজ্ঞাসা করলুম, কি করব বাবু? আমার রমেশবাবু আর একটিবারও মুখ তুলবার ফুরসাদ পেলেন না। তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ তা আর কি তেঁতুল গাছ নেই? শোনো কথা।
বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে কোথায় এমন দেয়? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট পাঁচেক চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু দুখানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না। ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া বারদুই মাথা নাড়িয়া কহিল, বলি ভালো আচার্যি মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকে বুঝিছি, আর মিছে কেন, ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু পুকুর যে আমার বাড়ির পিছনেই, আমার একবার জানান চাই। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, একবার জানিয়ে এসো না। দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি আর বিষয় সম্পত্তি রক্ষা করা হয়? যদু মুখুজ্জের কন্যা স্ত্রীলোক, সে পর্যন্ত শুনে হেসে কুটিপুটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মাসোহারা নিয়ে বিষয়টা আমার হাতে দিতে, এর চেয়ে লজ্জার আছে? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃতি করিয়া নিজের কাজে মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিত দ্বার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল, রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজি চেয়ারের উপর পড়িয়া আছে। রমেশকে তাহার কর্তব্য কর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্রই রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিয়া বলিল, কি রোজ রোজ চালাকি নাকি বেজুয়া? তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল। এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাহর করিতে পারিল না। ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য। নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল। ভজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল, সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং যদি কেউ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে। যদি না আনা সম্ভব হয়, অন্তত তাহার এক পাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে। ভজুয়া তো এই চায়। সে তাহার তেল পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশের তেলে জলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিতে মোটে ভয় করে না। কিন্তু ওই যে অতি দৃঢ়কায় বেঁটে হিন্দুস্থানিটা কথা কহিল না, শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল। ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল, যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক সুবর্ণোধ্যায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল। যদি সময় মতো অকুস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটো কই মাগুর ঘরে আনিতে পারা যায়। ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল, কিন্তু কই, কিছুই তো হইল না। গালিগালাজের ধার দিয়া কেহ গেল না। মনিব যদি বা একটা হুঙ্কার দিলেন, ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না। লাঠি আনিতে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহস নাই, সংকল্পও ছিল না। মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভজুয়া ঘরের বাহির হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের দুই হাত চাপিয়া ধরিল। উড়ে উড়ে বোঝো, ওরে বোঝো যাস নে, ওরে বোঝো যাস নে, বাবা রমেশ রক্ষা করো, বাবা রক্ষা করো,
আমি গরিব মানুষ, একদণ্ড মাজবো না বাবা, একদণ্ড মাজবো না বাবা, রক্ষা বাবা। রমেশ বিরক্ত হইয়া হাত ছাড়াইয়া লইলেন। তাহার বিস্ময়ে সীমা পরিসীমা নাই। ভুজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল। ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল, এ কথা ঢাকা থাকবে না বাবা। বেনিবাবুর কোপে পড়ে তাহলে একদিনও বাঁচব না। আমার ঘর দোর পর্যন্ত জ্বলে যাবে বাবা। ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না বাবা। রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইলেন। সে আস্তে আস্তে বলিল, কথাটা ঠিক বাবু। রমেশ তাহারও কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভুজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারেই এই ভৈরব আচার্যের অপরিসীম ভীতি ও কাতরোক্তি প্রবাহিত হইতে লাগিল, তাহা শুধু অন্তর্যামী দেখিলেন। হ্যাঁ রে যতীন, খেলা করছিস? স্কুলে যাবি নে? আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরও বিশ্রী করিয়া বলিলেন, মুখ পোড়া স্কুলের মাসের মধ্যে 15 দিন ছুটি, তুই তাই ওর পেছনে টাকা খরচা করছিস। আমি হলে আগুন ধরিয়ে দিতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যেবাদী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনি এক আধটা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে করিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়াইয়া কহিল, আমাদের স্কুলের চাল ছাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে। কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখে এসো না দিদি। রমা আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি। রমেশবাবু এসেছেন না, তিনি সব করে দিচ্ছেন বলিয়া বালক আরও কি কি বলিতে যাইতেছিল, কিন্তু সম্মুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যাহ 2-1 ঘণ্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে যতীন, তোকে তিনি চিনতে পারেন? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এতটা ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দোর্দণ্ড প্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ ততষ্ট হইয়া থাকেন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না। ডাকা তো দূরের কথা, ভরসা করিয়া ইহারা কেহ তাহার মুখের দিকে চাইতেও পারে না। কিন্তু দিদির কাছে স্বীকার করাও তো সহজ নহে। ছেলেরা মাস্টারদিগকে ছোটবাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল, তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল, আমরা ছোটবাবু বলি। কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার বুঝিতে কিছু বাকি রইল না। সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোটবাবু কি রে, তিনি যে তোর দাদা হন। বেনিবাবুকে যেমন বড়দা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল।
আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে বলিয়া রমা আবার একটু হাসিল। আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলে সে বাঁচে, কিন্তু স্কুল যে বন্ধ। এই 2 দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতে হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে অন্তত তাহাদিগকে না বলিলেই বা সে থাকে কি করিয়া। সে আর একবার ছটফট করিয়া বলিল, এখনই যাব দিদি। এত বেলায় কোথায় যাবি রে বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিকক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধ স্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলেও গিয়ে থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে যতীন? বলিয়া ভাইটিকে সে আর একবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরের কীরকম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রহিল। কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথায় এবং ব্যবহারে এইরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহকোমল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাই, তাহার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবার জিজ্ঞাসা করিল, কি করে তুমি জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এ সম্বন্ধে সে কিংবা আর কেহই কিছুই জানিত না। তাহার অনুমান যে সত্য হইবেই তাহাও নয়, কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল যে ব্যক্তি পরের ছেলের লেখাপড়ার জন্য এই অতি অল্পকালের মধ্যেই এইরূপ সচেতন হইয়া উঠিয়াছে সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীনে লইয়া আর জিত করিল না, কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আর একটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়িতে আসেন না? বড়দা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল। তথাপি হাসিয়া কহিল, তুই তাকে ডেকে আনতে পারিস নে? এখনই যাব দিদি বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। ওরে, কি পাগল ছেলে রে তুই বলিয়া ভাইটিকে সে যেন প্রাণপণে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইলেও একবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাইয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই। তাছাড়া ছোটবাবুকে ছোটদাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে, তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে তাহা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। এমন সময়ে মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, আমি বলি বুঝি রমা ঘাটে চান করতে গেছে? বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জলও দিতে হবে না? মুখ শুকিয়ে যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি যাও মাসি, আমি এক্ষুনি আসছি। যাবি আর কখন? বেরিয়ে দেখগে যা, বিনিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাহিরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের উপর মহা কোলাহল। মাছ নিতান্তই কম ধরা পড়ে নাই। একটা বড় ঝুড়ির প্রায় 1 ঝুড়ি ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছে।
পাড়ার ছেলেমেয়েরা আর কোথাও নাই, সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই কি মাছ পড়ল হেবেনি বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল। তেমনি আর কই পড়ল বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল। জেলেকে ডাকিয়া কইল, এই হ্যাঁ রে, আর দেরি করছিস কেন রে? শিগগির করে দুভাগ করে ফেল না। জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল। কি হচ্ছে গো রামা, অনেক দিন আসতে পারিনি, বলি মায়ের আমার খবরটা একবার নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকিলেন। আসুন বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড় কিসের গো বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। বেশ তাই তো গা, মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি, বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়া সকলেরই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তাহা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্তটুকুই চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যগমনের উদ্যোগ করিল এবং মুখুজ্জদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলকেই যোগ্যতা অনুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময়ে সকলেই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল রমেশ ঘোষালের সেই বেঁটে হিন্দুস্থানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। এই লোকটার চেহারা এমনই দুশ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়েই এবং একবার পড়িলেই মনে থাকে। গ্রামের ছেলে বুড়া সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল, এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটার এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া কর্তি বলিয়া চিনিল তাহা সেই জানে। দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাজি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমনই হোক, কণ্ঠস্বর সত্যি ভয়ানক, অত্যন্ত মোটা এবং ভাঙা, আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে কথা খুঁজিয়া না পাওয়ার জন্যেই হোক সহসা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনির ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় বলিল, এই যাও মাত। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। আধ মিনিট পর্যন্ত কোথাও একটু শব্দ নাই। তখন বেনি সাহস করিল, যেখানে ছিল সেখান হইতেই বলিল, কিসের ভাগ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সম্ভ্রমে কহিল, বাবুজি আপকো নেহি পুছা। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন, কি রে বাপু, মারবি নাকি? ভজুয়া এক মুহূর্তে তাহার প্রতি চাইয়া রহিল। পরক্ষণে তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামাইয়া যেন একটু প্রায় লজ্জিত হইয়া পুনরায় রমার প্রতি চাইয়া কহিল, মাজি। তাহার কথা এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অবজ্ঞা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল, বলিল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল। তাই যতদূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়, মাছ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে। এতগুলো লোকের সম্মুখে
রমা হীন হইতে পারে না, তাই কটু কণ্ঠে কহিল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলগে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাইজি বলিয়া ভজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ সেলাম করিয়া বেনির ভৃত্যকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কইয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়িশুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে, তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাহিয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাইল এবং কহিল, মাজি, লোকের কথা শুনিয়া পুকুর ধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন। বাবুজি কিংবা আমি কেউই আমরা মাছ মাংস ছুঁই না বটে। কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করাঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে এই জিউ হইতে পুকুর ধারেই আজ দিতে হইত, কিন্তু রামজি রক্ষা করিয়াছেন। বাবুজির রাগ পড়িয়া গেল, আমাকে ডাকিয়া বলিলেন, ভাজুয়া যা, মাইজিকে জিজ্ঞাসা করে আয় ও পুকুরে আমার ভাগ আছে কি না। বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠিশুদ্ধ 2 হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি বলিয়া দিলেন, আজ যে যাই বলুক ভজুয়া, আমি নিশ্চয় জানি যে মাইজির জবান থেকে কখনো ঝুট বাদ বার হবে না, সে কখনো পরের জিনিস ছোঁবে না। বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। যাইবা মাত্র বেনি মেয়েলি সরু গলায় আস্ফালন করিয়া কহিল, এমনি করে উনি বিষয় রক্ষা করবেন? এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে গড়ের একটা শামুক গুগলিতেও ওকে হাত দিতে দেব না, বুঝলে রমা? বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হিহি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু ইহার একটি কথাও প্রবেশ করিল না। মাঝির মুখ হইতে কখনো ঝুটা বাদ বাহির হইবে না। ভজুয়ার এই একটা বাক্যই তখন তাহার 2 কানের ভিতর লক্ষ করতালির সমবেত ঝমাঝম শব্দ যেন মাথা ছেঁচিয়া ফেলিতেছিল। তাহার গৌরবর্ণ মুখখানা পলকের জন্য রাঙা হইয়া এমনি সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও 1 ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। শুদ্ধ এই জ্ঞানটা তাহার ছিল, যেন এ মুখে চেহারাটা তাহার চোখে না পড়ে। তাই সে মাথার আঁচলটা আর একটুখানি দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। শেষ হল মোহন বেঙ্গলি টেলসে আজকের নিবেদন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ এই উপন্যাসের 3য় পর্ব।